নমস্কার, আপনারা দেখছেন বিটু বাংলা চ্যানেল। বাংলার কথা, বাঙালির বার্তা, প্রগতির পথে সংস্কৃতির সাথে। আজকে আমাদের স্টুডিওতে বিশেষ অতিথি হিসেবে পেয়েছি কবি শাহানা জামানকে। নমস্কার দিদি। নমস্কার। এই মেঘলা দিনে আমার হার্দিক অভিনন্দন, আন্তরিক শুভেচ্ছা বিটু বাংলা চ্যানেলকে। এখানে আমাকে আসার জন্য ধন্যবাদ, আনানোর জন্য, তার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ আপনাকেও দিদি। দিদি, আপনার কাছে জানতে ইচ্ছে করে, আপনি ছোটবেলা থেকে বড় হয়ে উঠেছেন কোন পরিবেশে এবং কিভাবে লেখালেখির সঙ্গে জড়িত হয়েছে? প্রথমে ছন্দের ভাষায় বলি। জন্ম আমার হরিয়ারপুর নামক সবুজ ঘেরা গাঁয়, আঙিনায় হাসনোহানা গন্ধ বিলায়, শস্য শ্যামল ধানের খেতে দক্ষিণা বাতাস বয়। বর্তমান উস্তি থানার অন্তর্গত হরিয়ারপুর নামক গ্রামে আমার এক সম্ভ্রান্ত পরিবারের জন্ম। আমার বাবা ছিলেন তৎকালীন সাবেকি মন্ত্রী একে এম হাসানুজ্জামান সাহেব। উনি একদিকে যেমন সাহিত্যের, বাংলা সাহিত্যে এমএ ফার্স্ট হয়েছিলেন কলকাতা ইউনিভার্সিটি থেকে। তাই জন্য সাহিত্যের প্রতি ওনার অনুরাগ এবং শিক্ষানুরাগ আমরা দেখেছি ছোটবেলা থেকে। লেখাপড়ার প্রতি অনেক অনুরাগী ছিলেন, শিক্ষা অনুরাগী ছিলেন। আমার বাবার বাবা দাদুও আমাদের গ্রামে তখন লেখাপড়া, মুসলিম মেয়েদের বিশেষ করে লেখাপড়ার প্রচলন ছিল না, খুব দুর্বোধ্য ছিল। অনেক পায়ে হেঁটে 6-7 মাইল হেঁটে তবে স্কুলে যেতে হতো। তাই দেখে আমার দাদু, বাবার বাবা আব্দুর রহিম সাহেব আমাদের গ্রামেই তখন শক্ত মাটি এবং কঞ্চি দিয়ে প্রাইমারি স্কুল তৈরি করেন সবার শিক্ষার জন্য। সেই প্রাইমারি স্কুলে আমাদের হাতে ঘড়ি। ওখান থেকে দাদুর স্কুলে পাশ করে ওখান থেকে আমার বাবা আবার তৈরি করেছিলেন হাই মাদ্রাসা। 5 থেকে ক্লাস 10 মাধ্যমিক পর্যন্ত ওখানে সমস্ত সাবজেক্ট পড়ানো হতো, তার সঙ্গে আরবিও পড়ানো হতো। ওখান থেকে 5-6 মাইল দূরে স্কুলটা তৈরি হয়। বাবা আজীবন ওই হাই মাদ্রাসার সেক্রেটারি ছিলেন। তারপরে ছোটবেলায় থেকে আমরা ওই স্কুলেই পড়াশোনা করতে করতে ক্লাস 7 পাস করি যখন, আমার বাবা তখন আমাকে নিয়ে, আমার বোনেদেরও নিয়ে, সবার নিয়ে কলকাতায় চলে আসেন। উনি যেহেতু হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টের উকিল ছিলেন, অ্যাডভোকেট ছিলেন, তাই আমাদের শিক্ষার প্রতি খুব অনুরাগী ছিলেন এবং বলতে যে শিক্ষা প্রত্যেক নরনারীর জন্য ফরজ, এই হিসেবে মেয়েদের শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিতেন। তাই আমার বাবা আমাকে প্রথমে 8-এ ভর্তি করালেন মেট্রোপলিটন গার্লস ইনস্টিটিউটে। ওখান থেকে মাধ্যমিক পাস করি। তারপরে ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কলেজ থেকে আমরা 11 থেকে একেবারে দর্শনে স্নাতক হয়ে পাশ করে বেরিয়ে আসি। তারপরে আমার ইউনিভার্সিটি ফিলোসফি অনার্স ছিল, ফিলোসফি MA মাস্টার্স করি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে। আর আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার বাবা একটা পত্রিকা চালাতেন, আল হিলাল বলে। আজীবন সে সম্পাদক এবং প্রতিষ্ঠাতা ছিলেন। মাঝে মধ্যে দেখতাম আমার বড় দাদা ডাক্তার নুরুজ্জামান ওতে লেখালেখি করছেন। আমি লুকিয়ে লুকিয়ে লিখতাম, কিন্তু আমার বাবার পছন্দ ছিল না যে এত অল্প বয়সে যে কবিতা লিখুক বা কোনো গল্প লিখুক, লেখাপড়াটা ভালো করে মন দিয়ে করুক। কিন্তু পছন্দ ছিল না, কিন্তু বাবার আগ্রহ ছিল, অনুপ্রেরণা ছিল। বাবা অনুপ্রেরণা দিতেন যে দেখ 100 পাতা পড়বি, তারপরে একটা লাইন লিখবি, হ্যাঁ লিখবি, কিন্তু আবল তাবল লিখে সেটাকে সঠিকভাবে বোঝার সময় আসতে হবে। তো হ্যাঁ, ইন্সপিরেশনটা অবশ্যই ছিল বাবার। ইন্সপিরেশনটা না ইন্সপিরেশন ছিল। পরবর্তীকালে 1984 সালে আমি যখন ক্লাস 9-এ পড়ি, দামাল পত্রিকার সম্পাদক ডাক্তার গনি সাহেব উনি এসে আমার বাবার হাতে আমার একটা প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল ওনার দামাল পত্রিকায়, মৃত্যুর ডাক। তো আমার বাবার হাতে দেয়,
কবিতাটা, যে দেখুন তো চিনতে পারেন কিনা। তখন উনি বললেন যে ও তো আমার মেয়েরই লেখা দেখছি। হ্যাঁ, তো বলে প্রথম কবিতাটা আমি শোনাচ্ছি। আচ্ছা দিদি, একটা আচ্ছা, কথা বলুন। জানতে ইচ্ছে হ্যাঁ, করছে এই বলুন। মুহূর্তে। আপনি কি মনে করেন যে এই যে আপনি প্রথমে বললেন যে শিক্ষা আপনাদের ধর্মে একটা ফরজ, নারী শিক্ষা, কিন্তু তবুও যেন কোথাও কোথাও দেখি এখন অনেক গার্জেন তারা ফার্স্ট জেনারেশনকে পর্যন্ত স্কুলে পাঠাতে আড়াল করে, এটা কি আপনার তাদের উদ্দেশ্যে কিছু বলার থাকবে? হ্যাঁ, অবশ্যই ছেলে মেয়েদের প্রত্যেককে শিক্ষিত করা উচিত, চাকরি পাক বা না পাক। তাদের শিক্ষা তো একটা মানে অবশ্য সম্ভাবী, এই জন্যই যে নিজেদেরকে বুঝতে শিখবে, সমাজকে বুঝতে শিখবে, ছেলে মেয়েদের মানুষ করতে শিখবে। চাকরি পাওয়াটা মৌলবাদের বেড়াজাল কি শিক্ষার প্রতি দেওয়া উচিত? না, না, ধর্মীয় বেড়াজাল অবশ্যই না। ধর্মীয় নেই, ধর্মে নেই। ধর্মে বলা হয়েছে প্রত্যেক নরনারীর জন্য ইসলাম ফরজ, মানে কি শিক্ষা ফরজ, খুব জরুরি। হ্যাঁ, শিক্ষা জরুরি। কিন্তু অনেকে এখনো পর্যন্ত এটা আড়াল করেন। হ্যাঁ, সেটা কি বলবো বলুন তো, সেটা তার মানসিকতার ব্যাপার। হ্যাঁ, মানে ইসলাম বলে না যে শিখো না, না, ইসলাম বলে শিখতে হবে। হ্যাঁ, অবশ্যই বলে শিখতে হবে। হযরত মুহাম্মদ বলেছিলেন শিক্ষা হ্যাঁ, যদি চীন দেশে যেতে হয় তাও যেও। হ্যাঁ, অবশ্যই শিখতে হবে। হবে। আর শিক্ষা না পেলে আপনি শিক্ষিত, আপনি যদি লেখাপড়া না শেখেন, তাহলে আপনি হাদিস কোরআন শরীফ কিছুই তো বুঝতে পারবেন না, পড়তে পারবেন না। সেটা কি বলা হয়েছে সেটাই তো আমরা জানবো না। তাহলে শিক্ষা ওই জন্যই আমাদের প্রত্যেকের, কিন্তু মুসলিম সমাজের মেয়েরা অনেক গার্জেন মানে তাদেরকে পিছিয়ে রেখেছেন। হ্যাঁ, এইবারে আপনার লেখা একটা কোন নমুনা শুনি যেটা দিয়ে আপনি এই জগতে বিচরণ করেন। হ্যাঁ, না, আমার প্রথম কবিতাটা শোনাই, মাঝখানে আরেকটা কবিতা শোনাবো। নিশ্চয়ই। আমার প্রথম কবিতা লিখেছিলাম ক্লাস 9-এ পড়ি আমি তখন। মৃত্যুর ডাক। শব্দহীন গভীর রাতে জেগে আছি, নাচিস বিনিদ্র বান্দায় এক মগ্ন প্রার্থনায়। অতন্ত্র নিশীদের ক্লান্ত প্রহরে ঝিঝির করুণ আটটি চারিদিকে, সৃষ্টি করে অলৌকিক মায়া। ভেসে আসে দূর হতে গির্জার ঘণ্টার ধ্বনি। স্বপ্নময় রহস্যময় কোনো আহ্বান যেন আমায় নিয়ে যাবে মহাকালের সীমানায়। জীবন মৃত্যুর সীমারেখা ক্রমে অস্পষ্ট হয় সময়ের প্রগাঢ় মহিমায়। আজরাইল যদি আসে হঠাৎই, কি বলবো তাকে, যেতে তো হবে। আমি চলে যাব নিঃশব্দে, সব কিছু ফেলে রেখে। সাক্ষী থাকবে কেবল ওই আকাশ আর তার বুকে জেগে থাকা অসংখ্য তারা। যেতে হয় সবাইকে একদিন করাল গ্রাসে। এটা আমার প্রথম কবিতা প্রকাশিত ওই সময় 9-এ পড়ার সময় দামাল পত্রিকায় প্রকাশিত হয়েছে। মানে সেই সময় যখন নারী পর্দার আড়াল থেকে বেরোতে পারেনি, আর সেই সময় আমাদের ওই সদ্য কলকাতা আসা, ধরুন, হ্যাঁ, দাঁড়িয়ে এরকম ভাবে একটা মৃত্যুর ডাক লিখে সাড়া ফেলে দেওয়া, আপনাকে ধন্যবাদ। এবার শুনি আপনার আরেকটা কবিতা। হ্যাঁ, আমার কবিতার নাম সম্প্রীতির আরশি। এই কবিতাটার প্রথম মাহাত্ম্য হচ্ছে প্রত্যেকটি অক্ষর ধরে ধরে লেখা। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা সুমানব ধর্ম। সাম্যের আরশিতে সার্বভৌম গণতন্ত্র, মৈত্রী হলো তারই একটি গুরুত্বপূর্ণ মন্ত্র। প্রয়াসের শ্রাবণে যদি আমরা স্নাত হই, দানবের নৃত্য থেকে রেহাই বা চাই নিত্যই। ইনসাফের বীজ বুনে মোরা যদি ছড়াই, কলকাতা থেকে আসমুদ্র হিমাচল বন্ধ হবে লড়াই। সমাজের বিভীষিকা দাবানল, মনের পলাশে মুখোশের শতদল। প্রীতি ও শান্তির ফসলে হতে চাই ভাই ভাই, তিয়াসার লাঘব হবে হানাহানির অবসান চাই। রণনের মতো ব্যাহত হয় রক্ত ঝরা স্বাধীনতা, ক্ষমতার খোলস নামায় আজ অব্যক্ত পরাধীনতা। করতালির উপেক্ষিত বাদ্যযন্ত্র হাতে নিয়ে তুলে, রাজনীতির পাঁকে পড়ে গণতন্ত্র মূর্ছারি ভুলে। সুবিচারী সদা হোক অবিচারের অন্ত, মাতৃদেশে আসুক শুধু স্নিগ্ধ বসন্ত। নবশ্চলের নক্ষত্র ন্যায় উজ্জ্বল হোক সাম্যগীতি, বপন করি সর্বত্র সাম্প্রদায়িক সম্প্রীতি। ধমনীর শিরায় শিরায় যেন বয়ে চলে প্রীতি, মর্মস্পর্শী চেতনার রক্ত দিয়ে আঁকতে চাই গীতি। 2017-তে বুলবুল পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
দিদি আপনার কাছ থেকে আমরা বেশ সুন্দর দুটো কবিতা শুনলাম, যেটা দিয়ে আপনার একটা হাতেখড়ি হয়েছিল আর একটা বুলবুল পত্রিকায় যেটা ছাপা হয়েছিল। এবার আমি শুনতে চাই আপনার পরিণত বয়সে গিয়ে যে কবিতাগুলো আপনি লিখেছেন তার মধ্যে থেকে যদি একটা কবিতা শোনান, বা জীবন যাপন করেছেন কিভাবে, কবিতা জীবন যাপন। দীর্ঘ 15 বছর পারিবারিক সমস্যার কারণে বলুন, আমার শারীরিক সমস্যার কারণে বলুন, আমি লেখা থেকে একটু বিরত ছিলাম। তারপরে আমার ছেলে যখন হায়ার সেকেন্ডারি দেয়, জয়েন্ট পরীক্ষা দিল, ডাক্তারি চান্স পেলে, একমাত্র ছেলে ডাক্তার রাকিব সাহেব, ওই অনুপ্রেরণা দিল যে তুমি লেখালেখি করতে মাঝে মাঝে ফাঁকে, এখন আবার লেখা নিয়ে তুমি একটু এগো, হ্যাঁ ভালো লাগবে, একাকিত্ব কাটবে এবং সমাজেরও সামাজিকতায় তুমি মন দেবে, বিভিন্ন জায়গায় যেতে পারবে, সবার সাথে তোমার আলাপ পরিচয় হবে। নতুন করে আবার 2014 সাল থেকে আমি লেখালেখি করছি। কয়েকটা ছোট গল্পও লিখেছি সাড়া ফেলে দেওয়ার মতন, যেমন ধরুন রক্তাক্ত থাবা, রক্তিম সীসা, সমাধিস্থ করবি, বুলবুল পত্রিকায়, কলম পত্রিকায়, নতুন গতি পত্রিকায়, অনেক আরও অনেক পত্রিকা আছে, বিভিন্ন ছোট গল্প বেরিয়েছে, বার হয়েছে, প্রকাশিত হয়েছে। নতুন গতিতেও আপনার লেখা বেরিয়েছে? হ্যাঁ, অনেক। বাহ, বাহ। নতুন গতি, কলম একসময় আমি মানে লেখা সব সময় দিতাম, এখন বিভিন্ন পত্র পত্রিকায় দিই। মানে সমস্ত রকম কবিতার অঙ্গনে আপনার পদধ্বনি বা পথ চলা আপনার আছে। হ্যাঁ, এই প্রসঙ্গে আপনার স্বামী বা আপনার সন্তানদের সকলের সহমত এবং আশীর্বাদ বা আপনার সাপোর্ট পাচ্ছি। এবারে এই বয়সে এসে আপনি অনেকগুলো পুরস্কারও পেয়েছেন বলে আমরা শুনেছি, এবং অনেকগুলো সার্টিফিকেট আপনি 2 বাংলার কবি হিসেবে খ্যাতি আপনি অর্জন করেছেন। এবারে এই যে ক্রমশ আপনার এই সাহিত্যের প্রতি আপনার ভালোবাসা আস্তে আস্তে বাড়ছে, আগামী দিন এটাকে নিয়ে কোন জায়গায় পৌঁছতে চান আপনার পরিকল্পনা? আমার পরিকল্পনা আছে তো একটা বই বার করার, নিজস্ব একটা বই বার করা, লিখেছেন হ্যাঁ, একটা কবিতা সংকলন টাইপের, হ্যাঁ, বই বার করব। বইমেলার সময় নাকি? বইমেলার আশেপাশেও হতে পারে, আবার বইমেলার পরেও হতে পারে, হ্যাঁ, সে চেষ্টা। কত লিখেছেন এখন? এখন বন্ধু 84টি কবিতা লিখেছি, ছোট গল্প লিখেছি 8টা, আর 2টো গল্প লেখা চলছে। সে একটা হচ্ছে দ্বীপান্তরে শিরিন, আর কাশ্মীরে একাকী। কাশ্মীরে আমি একা গিয়েছিলাম, যেহেতু সেই উপলব্ধি নিয়েই আমি কাশ্মীরে একাকী ভ্রমণ, একটা ভ্রমণের উপর একটা লিখতে চাচ্ছিলাম। ভ্রমণ কাহিনী? হ্যাঁ, ভ্রমণ কাহিনী। আমি একাই গিয়েছিলাম 2023 সালে কাশ্মীরে। মানে আপনি এ প্রান্ত থেকে প্রান্ত যেমনি প্রকৃতির টানে দৌড়ে বেড়ান, ভালোবাসার টানে, তেমনি সাহিত্যের অঙ্গনে আপনার অবাধ বিচরণে দেখতে পাচ্ছি। এবারে এই প্রজন্মের ছেলেমেয়েরা এখন কিন্তু এই যে রিয়েল লাইফ থেকে রিলস লাইফে চলে আসছে, তারা সাহিত্য এই সংস্কৃতিকে ঠিক ভালোবাসছে না বা যাপন করে না, লেখালেখিও আসে না, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বার্তা যদি থাকে? বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা মোবাইলের দিকে বেশি ঝোঁকে, পড়াশোনার বাদ দিয়ে, পড়াশোনার বেশি, কিন্তু অনেকেই আছে মানে ধরুন যাদের বাড়িতে সাহিত্যের চর্চা আছে, তারা ধরুন মোবাইল ইউজ করলেও মোবাইলের মধ্যেই আপনার কবি, প্রবন্ধ, সব কিছুই আবার খুঁজে নেবে। এবার তারা চেষ্টা করবে, বর্তমান প্রজন্ম, আমার বলতে চাচ্ছি এই কথাই যে বর্তমান প্রজন্ম চেষ্টা করুক সাহিত্য অনুরাগী হওয়ার। না, সেই চেষ্টা তো করবে, কিন্তু তাদের তো মোবাইল নামক বস্তুটি তাদের ডাইভার্স, মোবাইলেও পাওয়া যাবে, তো মোবাইলে ধরুন বিভিন্ন ডাইভার্স করে দিচ্ছে। হ্যাঁ, মনোযোগটা দেওয়ার জন্য কি বার্তা আপনি? হ্যাঁ, মনোযোগটা দেওয়ার জন্য পড়াশোনা করতে হবে, এটাই একটু বার্তা। বেশ। হ্যাঁ, ধরুন আপনি যদি 10টা কবির কবিতা না পড়েন তাহলে আপনি তো বুঝতে পারবেন না, লিখতেই পারবেন না। সুতরাং প্রথমে পড়াশোনা করতে হবে, কবির উপরে হোক, প্রবন্ধের উপরে, প্রাবন্ধিক হোক, আপনার কথা, যেমন আমার প্রিয় সাহিত্যিক কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তা আমি পড়েছি বলে আজকে তাকে উপলব্ধি করতে পারি। আমার প্রিয় উপন্যাস হচ্ছে দেবদাস, তো অনেকবার পড়েছি, পরিণীতা অনেকবার পড়েছি,
হ্যাঁ, তা এই সে- কবি, প্রিয় কবি আপনার? প্রিয় কবি রবীন্দ্রনাথ, কিন্তু আমার আরো অনেক কবি আছে। সেটা হচ্ছে কবি জসীমউদ্দিন আছে, আপনার কবি নজরুল আছে, কবি সুকান্ত আছে, সুকান্ত কবিতা, ভট্টাচার্য। একটা কবিতা শোনাবেন। কবি সুকান্তের একটা মানে কবিতা আমার মনে আছে, হে মহাজীবন। বেশ, বাহ। হে মহাজীবন, আর কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্যে আনো। মুছে যাও কবিতার পদলালিত্য ঝঙ্কার, গদ্যের কড়া হাতুড়ি তাকে হানো। প্রয়োজন নেই কবিতা স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। কি বিখ্যাত লাইন! ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, ভাব সম্প্রসারণ হতো। চাঁদ যেন ঝলসানো রুটি। ভাব সম্প্রসারণ মানে কত সহজ করে কত কঠিন কথাটাকে বলে গেছেন তিনি। হ্যাঁ, কত ছোট্ট কবিতা, অথচ এত গুরুত্ব, গভীর। inner meanings রয়েছে। অবশ্যই অবশ্যই। এবারে শুনে নেব আপনার ওপার বাংলার সঙ্গে আপনার সম্পর্ক কেমন, বা কবিদের সঙ্গে আপনার যোগাযোগ সম্পর্ক কিভাবে এগোচ্ছে বাড়ছে, বা এই কবিদের সঙ্গে আপনার সান্নিধ্য যাতায়াত যোগাযোগ কিভাবে বাড়ছে? ভালোই। আমার বিভিন্ন পত্রপত্রিকার ধরুন আমন্ত্রণ পত্রে যাই, এবারে মন মেঘলা স্বপ্নে গেলাম, অনেকের সঙ্গে আলাপ পরিচয় হয় নতুন করে যেন খুঁজে পাই নিজেকে। বাহ। হ্যাঁ, সাহিত্যের মধ্যে সবার সঙ্গে আলাপ পরিচয়, এটাই তো অনেক বড় কথা। হ্যাঁ, তো আমি ওই বাংলা ভাষার উপরে একটা ছোট্ট কবিতা লিখেছিলাম। শুনে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, সেই কবিতাটা আমি বলবো, সমকালে বেরিয়েছিল। আমরা আমাদের সঙ্গে পেয়েছি শাহনাজ জামান, কবি শাহনাজ জামান। তিনি তার ছোটবেলা থেকে যে পথ চলা আর এখন তার অভিজ্ঞতার ঝুলি নিয়ে তার বিচরণ করা। সমকালে প্রকাশিত হয়েছে, আর বুলবুলেও প্রকাশিত হয়েছিল বইমেলা সংখ্যায়। কবিতার নাম সাদ, বাংলা ভাষার উপরে। তোমার আমার মাতৃভাষা বাংলা, দুই বাংলা নয় কো একলা। 21শে ফেব্রুয়ারির স্মৃতি আজ মর্মস্পর্শী গগনবেদী। ভাষার জন্য রক্ত ঝরা বিপ্লবীদের শহীদ বেদী। অটুট ভ্রাতৃত্বের বন্ধনে ভাসে আমার দুরন্ত আশার স্বাদ। ধরণীর সৌহার্দ্যতার কোণে পৌঁছে যাক বাংলা ভাষার স্বাদ। দিদি, আপনি তো ইউনিভার্সিটি পর্যন্ত পড়াশোনা করেছেন, তো সেই যাত্রা পথে আপনাকে কেউ অনুপ্রেরণা দেননি যে বন্ধু হিসেবে যে আপনি লিখুন, সেরকম কোনো কবিতা কি আছে আপনার? না, বন্ধু হিসেবে তেমন কাউকে পাইনি পাশে। আমার বাবা তো যেহেতু অনুপ্রেরণা দিতেন, আমি মাঝে মধ্যে কবিতা লিখতাম, গল্প লিখতাম, হাল ছাড়িনি। আমার ইউনিভার্সিটি লাইফে ইন্টার ইউনিভার্সিটি মানে কম্পিটিশন হয়েছিল, সেখানে সাহিত্য প্রতিযোগিতা আমি থার্ড হয়েছিলাম। বাহ। আর একটা কবিতা মানে আমার ছোট গল্প বেরিয়েছিল, কবিতাও বেরিয়েছিল। ছোট গল্পের নাম ছিল রক্তের দাগ, প্রাণ্যতে বেরিয়েছিল। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির তখন প্রাণ্য বলে ইন্টার ইউনিভার্সিটি কম্পিটিশন হতো, বিভিন্ন সাবজেক্টের সঙ্গে প্রতিযোগিতা, সাহিত্য প্রতিযোগিতা। তৃতীয় হয়েছিলাম আমি। আমার বাবাও খুব মানে খুশি হয়েছিলেন যে তোর লেখার হাত আছে এবং চেষ্টা করবি যে লেখাটা চর্চার মধ্যে রাখার এবং চালিয়ে যাওয়ার। বাহ। সেরকম একটা দেখা আমরা শুনি। মানে সেটা গল্প ছিল, কবিতা সেই। আচ্ছা, আমার ইউনিভার্সিটি একটা কবিতা বেরিয়েছিল ফিলোসফির উপরে, আমি লিখেছিলাম ছোট্ট কবিতা। বলুন। কবিতার নাম বিজ্ঞান দর্শন। বিজ্ঞান করে আবিষ্কার, দর্শন করে বিশ্লেষণ। বিজ্ঞান যেটা শেষ, দর্শন হয় শুরু। অবাক সত্যের নিশিমন, পর্যবেক্ষণ পরীক্ষণ নিরীক্ষণ বিজ্ঞান পারে ভালো। বস্তুর স্বরূপ খোঁজে দর্শন, ছড়ায় জ্ঞানের আলো। আর অ্যাটম বোমা থেকে টেস্ট টিউব বেবি, অবাক বিজ্ঞানের দান সবই। আসলে বিজ্ঞান দর্শনের বিরোধ নেই তো কোনো, মহাশূন্যের নবনীলিমায় একসে সত্তা যেন। বাহ বাহ বাহ, দারুণ ভাবের কবিতাটা এটা, খুব সুন্দর, যুক্তিযুক্ত। দিদি, আপনার প্রেমের কোনো কবিতা যদি থাকে আমাদেরকে শোনান।
মাঝে মধ্যে লিখতাম, কিন্তু এখন সামাজিক কবিতা বেশি লিখি। তবুও শোনাচ্ছি একটা কবিতা, স্মৃতির ধুলো, বুলবুলে 2021 প্রকাশিত। স্মৃতির ভাঁজের ধুলোগুলো ঝেড়ে দেখি সোদা গন্ধে মরছে পড়েছে। এখন তোমার ব্যস্ততার আকাশ, আকুলতার ব্যক্ততার নেই অবকাশ। তুমি বর্ষা না ঝোড়ো হাওয়া, এ কিসের টান শুধু বয়ে নিয়ে যাওয়া? তুমি কল্লোল না হিল্লোল, কেবলই এই এক, এ কেমন অনুভব হৃদয়ে দেয় দোল। তুমি স্বপনে না বাস্তবে, হৃদয়ে দর্পণে পাই যেন স্মৃতির ছোঁয়া। হারিয়ে গেছে আবেগ কবেই, এ যেন অবিশ্বাসের ধুধু ধোঁয়া। পড়ন্ত বেলায় ম্লান আলোয় দেখি তোমার ফ্যাকাশে মুখ, উৎকণ্ঠা নিয়ে শুধুই ভাবি সত্যি কি পেয়েছো সুখ? দুঃখ যতই দাও তা আমার কাছে আছে সঞ্চয়। তোমার অবসর ভাবনায় প্রেম নদে ডুব দিয়ে খুঁজো ঝিনুকে বিন্দুর মতো মুক্ত আশ্রয়। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। দিদি আরেকটা, যদি বৃষ্টি, এখন বৃষ্টি চলছে, যদি বৃষ্টির একটা কবিতা আমরা শুনি আপনার মুখে। হ্যাঁ, বৃষ্টি নিয়ে আমি কবিতা লিখেছিলাম। কবিতা খুঁজতে, বৃষ্টি নিয়ে কবিতা লিখেছিলাম 2005 সালে, নতুন গতিতে প্রকাশিত হয়েছিল। কবিতার নাম বৃষ্টি। বৃষ্টি, তুমি সৃষ্টি হতে চেয়েছিলে শিরিনের স্বপ্নানু নিশীথে। জীবন অতীতে সফেদ আবরণে মোড়া, হৃদয়ের ঠোঁটে হু হু। কখনো তো স্পর্শ করেনি অপর অবয়ব। বৃষ্টি আকাশটাকে ভালোবেসেছিল। হিমোগ্লোবিন থেকে ক্রমশ গাঢ় অতসী মেঘ বিষতীর ছুঁড়ে দেয়। নৈশ ছায়ায় ভেঙে পড়ে পূর্ণিমার রাত। আদিম পৃথিবীর সীমাহীন রক্তাক্ত বৃষ্টি ঝরিয়েছিল শান্ত মননের গান। বৃষ্টি, তুমি সৃষ্টি হতে পারোনি, অথচ নোয়ানো মনের মাটিতে ইদানিং কারো অভাবের ছায়া অনুভব করো। বেদখল নিভৃত আত্মায় জন্ম নেয় অতি চেনা কোন আগন্তুকের অব্যক্ত প্রেম, যা গোপন অবিশ্বাসে ভিজে আছে বহুদিন আগে। বৃষ্টি, তুমি সৃষ্টি হতে চেয়েছিলে। অধরায় প্রেমের নাভি পর্যন্ত ছুঁয়েছিল চঞ্চল লাইলি মন। এখন তুমি মুষলধারায় অবিরত ঝরতে চাও। বিশ্বস্ত বাহু দুখানি এগিয়ে আসলেও মুহূর্তের ছাড়কার সীমাহীন যন্ত্রণার সন্ধান দেয়। বৃষ্টি, তুমি সৃষ্টি হতে চেও না। ওড়না ওড়া শরতের কাশবনে মৃত্যুর দিন ক্রমশ স্পষ্ট হলে গোরের নিভন্ত মোমবাতিটাও জ্বালবে না কেউ। তা ক্রমে হারিয়ে যাবে অজানা বিস্তৃতির ভিড়ে। বৃষ্টি, তুমি সৃষ্টি হতে চেয়েছিলে। দারুণ কবিতা শুনলেন। দারুণ একটা অনন্য কবিতা শুনলাম আমরা। বাহ, বৃষ্টিকে নিয়ে কত কি চাওয়া, কত পাওয়া, আর কত ভুল চাওয়া, কত ডাক পাওয়া। বেশ দারুণ ব্যাখ্যামূলক একটা কবিতা আমরা শুনলাম। এবারে আপনার আগামী পরিকল্পনা শুনলাম, একটা বই প্রকাশ করবেন। এবারে আপনার এত রকম ভাবে একান্নবর্তী পরিবার সামলে কবি হওয়া এবং কবি হতে চাওয়া, যেটা ছোটবেলায় বাবার অনুপ্রেরণা আশীর্বাদ রূপে আপনি এখনো বহন করছেন, এবারে আপনার ছেলেমেয়েরা আপনার এই প্রভাবটা কতটা তারা বহন করে বা পালন করে? হ্যাঁ, আমার একমাত্র ছেলে এখন প্রতিষ্ঠিত ডাক্তার, রেডিওলজিস্ট। তা বাংলা লেখার প্রতি ওর একটু আগ্রহ আছে, কিন্তু লেখার সময় হয়তো এখন পাচ্ছে না। কিন্তু বাংলা, আমি যখন নিজের হাতে ওকে মাধ্যমিক পর্যন্ত বাংলা পড়িয়েছি, বাংলা সাবজেক্টে বাংলা সাহিত্যের প্রতি ওর অনুরাগ ছিল এবং লেখা হাত যথেষ্ট ভালো। চেষ্টা করলেই আশা করি ও লিখতে পারবে, কিন্তু এখন সময় দিতে পারছে না। আপনার বাবা যেমনি আপনাকে আগলে রেখে এই জায়গায় এনে পৌঁছেছেন, মা হয়ে আপনি আপনার ছেলের প্রতি সেই দায়িত্বটা পালন করতেই হবে। এর দাবি যদি আমাদের থাকে, আপনি কি করবেন? হ্যাঁ, আমি চেষ্টা করব আমার ছেলেকে সাহিত্যের প্রতি অনুরাগী করে তোলা। অন্তত মাসে একদিন 1 ঘন্টা বের করে একটা করলে অবশ্যই অবশ্যই সেই অনুপ্রেরণা নিশ্চয়ই অবশ্যই দেবেন। এবং যারা দূর দূর থেকে বিটু বাংলাকে আমার স্বামীকেও বলি, আমার হাজবেন্ডকেও বলি, উনি প্রচুর পড়তে ভালোবাসেন সাহিত্যিক বিভিন্ন। আমাদের বাড়িতে প্রায় লাইব্রেরি বলা যায়,
প্রচুর ধরনের বই আছে, সমস্ত ধরনের। উনিও লিখতে ভালোবাসেন, কিন্তু সময় পাচ্ছেন না বলে অবসর টাইমে হয়তো লিখবেন। হ্যাঁ, এবারে আমার শেষ প্রশ্ন আপনার কাছে। বিটু বাংলার মাধ্যমে আপনাকে আমরা আমাদের চ্যানেলে পেয়েছি। যারা আপনার সার্কেলে যারা এরকম প্রান্তিক কবিরা লেখেন কিন্তু সুযোগ পায় না, তাদের লেখা, তাদের শুধু লেখা নয়, গান, কবিতা, প্রতিভা, শিল্প, এইগুলোকে আমরা তুলে আনবো। তাদের কাছে কিভাবে আপনি বার্তার মেসেজটা ফরওয়ার্ড করবেন, ক্যারি করবেন, এই মেসেজটা কিভাবে তাদের কাছে পৌঁছে দেবেন যে আপনারাও আসুন, হারবেন না, হাল ছাড়বেন না, এগিয়ে আসুন? আমার পরবর্তীকালে একটা বই বার করা, সামাজিক লেভেলের হোক, কোনো পত্রিকা বার করার ইচ্ছা আছে, যেখানে সবাই যারা সুযোগ পাচ্ছে না সেরকম সবাই লিখতে পারবে এবং লেখার সুযোগ আমি করে দেওয়ার চেষ্টা করব। মানে সবাই লিখুক, সবাই লিখুক, সবাই কলম চালাক, সব কাজ করম, কারণ করম একটা তরবারি। আপনার মনের ভাব থেকে প্রতিবাদ পর্যন্ত যা কিছু মনে আছে একমাত্র কলমের দ্বারাই আপনি প্রকাশ করতে পারেন। সুতরাং হাল ছেড়ো না বন্ধু, হাল ছেড়ে না বন্ধু, কলম চালিয়ে যাও। কলম চালিয়ে দাও। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য এবং সুন্দর কবিতা শোনার জন্য। ধন্যবাদ আপনাকে, আপনাদেরকে আমাকে এখানে সাক্ষাৎকার দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার নামটা আরেকবার বলবেন? শাহানা জামান। কোত্থেকে আসছেন? মল্লিকপুর থেকে। এখন মল্লিকপুর থাকেন? এখন মল্লিকপুরে থাকি। আর বড় হয়ে বেড়ে ওঠা মগরাহাট এবং কলকাতা। কলকাতা কলকাতা। এইভাবে তিনি সারা ভারতবর্ষ ছাড়িয়ে আন্তর্জাতিক সীমানা পেরিয়ে তিনি শুধু কাশ্মীর না, আপনি মক্কা ছুঁয়ে এসেছেন। সেই জায়গা থেকে তিনি আমাদের স্টুডিওতে আজকে তার সমস্ত জীবনের ঘটনা, অভিজ্ঞতা শোনালেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিটু বাংলার তরফ থেকে। যারা লিখছে এখনো পথে প্রান্তে, আড়ালে আবডালে, যারা প্রচারের আলো পায় না, তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি থাকবে? তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, বিটু বাংলার তরফ থেকে তাদের জন্য অবারিত দ্বার। তারা, আমি তাদেরকে এখানে আনার জন্য ইন্সপিরেশন দিচ্ছি, যারা যেখানে সুযোগ পায়নি, প্রান্তিক জায়গা থেকে, বহু দূর গ্রাম আছে, বহু অনেক দূরের আছে, যারা চেনে না জানে না, তারা এখানে সুযোগ পায়। সেই জন্যই আমি চেষ্টা করব আপনাদের চ্যানেলকে তাদের কাছে পৌঁছে দেওয়া এবং এখানে আসার সুযোগ করে দিন তারা, আপনারা। ধন্যবাদ।